আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। টিস্যুতন্ত্র অষ্টম অধ্যায় বোটানি ফার্স্ট পেপার মেডিকেল স্ট্যান্ডার্ড দাগানো লাইনের রিডিং রেটিনা। একই উৎস থেকে সৃষ্ট একই ধরনের কাজ সম্পন্নকারী সমধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছকে বলা হয় টিস্যু বা টিস্যুকলা বা কোষকলা। তবে সব ধরনের টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী সব ধরনের টিস্যুকে টিস্যু গঠনকারী কোষের বিভাজন অনুযায়ী দুভাগে ভাগ করা যায়: ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক টিস্যু, আর ভাজক টিস্যু দিয়ে গঠিত টিস্যুই ভাজক টিস্যু। যে কোষগুলো বিভাজিত হয় তা হলো ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে গঠিত টিস্যুই ভাজক টিস্যু। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য: কোষগুলো সজীব, অপেক্ষাকৃত ছোট, সমাবেশীয়। ভাজক টিস্যুর কোষগুলো সর্বদা বিভাজন ক্ষমতা সম্পন্ন। ভাজক টিস্যুর কোষগুলো সাধারণত আয়তাকার, ডিম্বাকার, পঞ্চভুজ বা ষষ্ঠাভুজ আকার হয়। এই কোষগুলো সেলুলোজ নির্মিত পাতলা কোষপ্রাচীর বিশিষ্ট হয়। কোষের নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড় আকারে হয়। কোষগুলো দানাদার, ঘন সাইটোপ্লাজম পূর্ণ থাকে। ভাজক টিস্যুর কোষে সাধারণত কোষ গহ্বর থাকে না। কোষগুলো ঘন সন্নিবিষ্ট হয়, এদের মধ্যে অন্তঃকোষীয় ফাঁকা থাকে না। এই টিস্যুর কোষগুলো বিপাকীয় হার বেশি এবং সর্বদা সক্রিয় বিপাকীয়তায় অবস্থায় থাকে। কোষে কোনো প্রকার সঞ্চিত খাদ্য, খরিত বস্তু বা বজ্র পদার্থ থাকে না। প্লাস্টিডগুলো প্রোপ্লাস্টিড অবস্থায় থাকে। কোষগুলো আকারে সাধারণত ছোট, দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান। ভাজক টিস্যু কোষ দ্বারা গঠিত। কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। ভাজক টিস্যুর কাজ: শীর্ষক ভাজক টিস্যু কোষ বিভাজনের সময় উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়, এতে ছোট গাছ ক্রমে উঁচু ও লম্বা হয়। পার্শ্বীয় ভাজক টিস্যু কোষ বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, এতে সরু কাণ্ড ক্রমে মোটা হয়। ভাজক টিস্যু হতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। ভাজক টিস্যু কোষ বিভাজনের মাধ্যমে ক্ষতস্থান পূরণ করে। ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ: উৎপত্তি, গঠন, সম্প্রসারণ, অবস্থান, কার্যপদ্ধতি, বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে ভাগ করা যায়। যেমন উৎপত্তি অনুসারে, অবস্থান অনুসারে, কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে। উৎপত্তির উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে ভাগ করা হয়: প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, এই তিন ভাগে। আর প্রোমেস্টিম বা এক্ষেত্রে প্রারম্ভিক ভাজক টিস্যু মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে যে একটি ক্ষুদ্র অঞ্চল থাকে সেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে। সেই টিস্যুকে প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। এই অঞ্চল থেকে প্রথম বৃদ্ধি শুরু হয়। প্রাইমারি ভাজক টিস্যু: যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলা হয়। মূল ও কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে, যে ভাজক টিস্যু থাকে তাই হলো প্রাইমারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। সেকেন্ডারি ভাজক টিস্যু: যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। উদাহরণ: কর্ক ক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। অবস্থান অনুসারে উদ্ভিদের কোন অংশে অবস্থিত এবং এর উপর নির্ভর করে ভাজক টিস্যুকে শীর্ষক, ইন্টারক্যালারি বা নিবেশিত, পার্শ্বীয়, এই তিন প্রকার ভাগ করা হয়। শীর্ষক বা শীর্ষস্থ ভাজক টিস্যু। এনে একটা শব্দ মিসিং গেছে, ল লেখা আছে, তো এটা লটা একটা কিছু একটা হবে, কাণ্ড বা এদের শাখা প্রশাখা। এটা কি হইতে পারে? আমি এটা ইনশাল্লাহ বই থেকে দেখা
এটা জানাবো এটা কি হইতে পারে। আমি একটু বইটা দেখি যে এটা কি হইতে পারে। মূল 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 এইটা ধরতে পারছি না। মূল কাণ্ড বা এদের শাখা প্রশাখার শীর্ষে অবস্থিত বাজক টিস্যু, এই শীর্ষক বাজক টিস্যু। আর নিবেশিত বা ইন্টার ক্যালারি বাজক টিস্যু হইল যে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত বাজক টিস্যুকে ইন্টার ক্যালারি বা নিবেশিত বাজক টিস্যু বলে। কাজী এরা প্রাইমারি টিস্যু। গাছ জাতীয় উদ্ভিদ, পাইন, হস্টেল উদ্ভিদের পত্রমূল, মধ্য পর্বের গোড়ায়, পর্বসন্ধিতে ও ফুলের বোটায় এই ধরনের বাজক টিস্যু থাকে। পার্শ্বীয় বাজক টিস্যু বা ল্যাটেরাল মেরিস্টেম, মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত বাজক টিস্যুকে পার্শ্বীয় বাজক টিস্যু বলে, তাই এরা সেকেন্ডারি বাজক টিস্যু। মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত বাজক টিস্যুকে পার্শ্বীয় বাজক টিস্যু বলে। মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত বাজক টিস্যুকে পার্শ্বীয় বাজক টিস্যু বলে, তাই এরা সেকেন্ডারি বাজক টিস্যু। যেমন ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক পার্শ্বীয় বাজক টিস্যু বা ইন্টারফেসিকুলার বা কর্ক ক্যাম্বিয়াম ইত্যাদি। আচ্ছা, আগে কিন্তু উদাহরণ গেছে কর্ক ক্যাম্বিয়াম না, আগে উদাহরণ গেছে হইল যে এখানে হ্যাঁ এরা মনে রাখতে পারে। পার্শ্বীয় বাজক টিস্যু উদাহরণ হইল যে ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। কোষ বিভাজন অনুসারে বিভাজন প্রক্রিয়া ভিন্নতার উপর ভিত্তি করে বাজক টিস্যুকে মাস, প্লেট, রিব এই তিন ভাগে ভাগ করা যায়। মাস বাজক টিস্যু হইল যে বাজক টিস্যুর কোষগুলো সবতলে ঘটে, কোষ বিভাজন সবতলে ঘটে তাকে মাস বাজক টিস্যু বলে। যেমন বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম তথা শস্য টিস্যু, মজ্জা, কর্টেক্স ইত্যাদি থাকে। প্লেট বাজক টিস্যু, যে বাজক টিস্যুর কোষ মাত্র দুটি তলে বিভাজিত হয় তাকে প্লেট বাজক টিস্যু বলে। এই প্রকার বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধি পায়। পাতা, বহির্শ, বহির্ত্বক এইসব অঞ্চলে থাকে। রিব বাজক টিস্যু, যে বাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয় দেখতে বুকের গাজর পাজরের ন্যায় দেখায়। যেমন অবস্থান যেমন বর্ধিষ্যমূল ও কাণ্ডের মজ্জারশ্মি, বর্ধিষ্যমূল কাণ্ডের মজ্জারশ্মি। কাজ অনুসারে বাজক টিস্যুকে নিম্নলিখিত তিন ভাগে ভাগ করা যায়। যেমন প্রোটোডার্ম, যে বাজক টিস্যুর কোষগুলো মানবদের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে। মূল কাণ্ড এদের শাখা প্রশাখার ত্বক সৃষ্টি করা হলো প্রোটোডার্মের কাজ। প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী বাজক টিস্যু হলো প্রোক্যাম্বিয়াম বলে। পরিবহন টিস্যু সৃষ্টি করে প্রোক্যাম্বিয়ামের কাজ। গ্রাউন্ড মেরিস্টেম বা শীর্ষক বাজক টিস্যু, যে অংশ বরাবর বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা ও মজ্জারশ্মি সৃষ্টি হয় তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে। এই চারটা আমরা দেখা নিব, এটা চারটাই মূলত বলা হয়েছে উপরে আলোচনার মধ্যে। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম। জীবিত কোষে সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম। কোষ প্রাচীর অপেক্ষাকৃত স্থূল বা বেশ পুরো। নিউক্লিয়াস স্বাভাবিকের চেয়ে ছোট, কোষের এক পাশে অবস্থান করে। কোষগুলোর মধ্যে অন্তঃকোষীয় ফাঁকা থাকতে পারে আবার নাও থাকতে পারে। টিস্যুতে দুই রকম কোষ থাকে, জীবিত বা মৃত। মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন হয়। কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়, সুনির্দিষ্ট আকার প্রাপ্ত হয়। স্থায়ী টিস্যুর প্রকারভেদ। সরল টিস্যু হইল যে প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল বা যৌগিক টিস্যু হইল যে জাইলেম, ফ্লুয়েম। ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু তরুক্ষীর টিস্যু ও গ্রন্থি টিস্যু। বাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা আমরা পয়রা নিমু, দেখা নিমু। এই টিস্যুর ধরন, এই টিস্যুটা ভ্রূণ অবস্থায় প্রাথমিক বাজক টিস্যু জন্ম হয়, আর এটা হলো যে বাজক টিস্যু থেকে সৃষ্টি হয়। স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতা, এটার বাম বাজু আছে, ডাইন বাজু নাই। কোষের ধরন অপরিণত, এটা পরিণত।
টিস্যুর অবস্থান বর্ধিষ্ণু অঞ্চলে, আর এটা হলো যে বর্ধিষ্ণু অঞ্চলে স্থায়ী টিস্যু থাকে না, বর্ধিষ্ণু অঞ্চলের পেছনে এদের অবস্থান। নিউক্লিয়াস আকারে বড় আর এটার আকারে ছোট। আর নিউক্লিয়াসের অবস্থান এটা হইল বাম বাজু হইল যে কেন্দ্রে, আর এটা এক পার্শ্বে সাইটোপ্লাজম ঘনীভূত। আর এটা সাইটোপ্লাজম ততটা ঘনীভূত নয়। উদ্ভিদের বৃদ্ধি, টিস্যু বৃদ্ধিতে সাধন, আর এটা সাধন করে, এটা বৃদ্ধিতে টিস্যুর ভূমিকা কম। যান্ত্রিক দূরত্ব, যান্ত্রিক কাজে টিস্যুর ভূমিকা সামান্য বাম বাজু, আর ডাইন বাজু যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। খাদ্য তৈরি করে না বাজক। ক্লোরোপ্লাস্ট স্থায়ী টিস্যু, খাদ্য তৈরি করে, এটা স্থায়ী। পরিবহন, খাদ্য পরিবহনে ভূমিকা নাই। আর এতে বাজক টিস্যুর বিপরীত যে ডাইন বাজু যে আছে স্থায়ী টিস্যু, ভাস্কুলার বান্ডল গঠনকারী জাইলেম ফ্লোয়েম নামক স্থায়ী টিস্যু যথাক্রমে পানি উৎপাদিত খাদ্য পরিবহন করে। কোষ অবকাশ, এই টিস্যুতে কখনো কোষ অবকাশ থাকে না, আর ডাইন বাজু স্থায়ী টিস্যুতে সাধারণত কোষ অবকাশ থাকে। সরল টিস্যু জটিল টিস্যুর মধ্যে পার্থক্য। গঠন, সরল টিস্যু একই ধরনের কোষ দ্বারা গঠিত, জটিল টিস্যু বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত। প্রকৃতি, এই টিস্যু সমসত্ব প্রকৃতির, জটিলটা অসমসত্ব। নালিকা বান্ডিল, এই টিস্যু নালিকা বান্ডিল গঠন করে না, জটিলটা নালিকা বান্ডিল গঠন করে। প্রকারভেদ, সরল টিস্যু 3 প্রকার, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যু 2 প্রকার, জাইলেম, ফ্লুয়েম। তন্ত্র গঠন, ত্বক, অধত্বক, অন্তত্বক, কর্টেক্স, মজ্জা ইত্যাদি তন্ত্র গঠন করে। জটিল টিস্যু বিস্তৃতভাবে উদ্ভিদের পরিবহন তন্ত্র গঠন করে। কাজ, উদ্ভিদের খাদ্য সংশ্লেষণ, খাদ্য সঞ্চয়, যান্ত্রিক। এটি হলো যে সরল, আর খাদ্যর সরবরাহ ও দৃঢ়তা প্রদান হইল যে জটিল। টিস্যু তন্ত্র, বিজ্ঞানী স্যাকস এর মতে টিস্যুর অবস্থান ও কাজের উপর ভিত্তি করে উদ্ভিদের সব টিস্যুকে 3টি টিস্যুতন্ত্রে ভাগ করা যায়: এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র, যে টিস্যুতন্ত্র উদ্ভিদের অঙ্গের বহিরাবরণ সৃষ্টি করে তাকে এপিডার্মাল বা ত্বকীয় টিস্যুতন্ত্র বলে। কাণ্ড ও পাতার ত্বক বহিরাবরণকে এপিডার্মিস বা মূলের বহিরাবরণকে এপিব্লেমা বলে। প্রাথমিক শীর্ষক বাজক টিস্যুতে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি। এপিডার্মিস উদ্ভিদের বাহিরের স্তরকে এপিডার্মিস বা ত্বক বলে। এটি সাধারণত এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। বাহিরের স্তরকে এপিডার্মিস বা ত্বক বলে। এটি সাধারণত এক সারি প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত। করবী গাছের পাতায় 3 সারি কোষে ত্বক দেখা যায়। ব্যতিক্রম কিন্তু রক্ষী কোষ ব্যতীত অন্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। এপিডার্মিস কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত কিন্তু কাণ্ড ও পাতায় বিদ্যমান থাকে। সাইকাস, পাইনাস ও কাঠ জাতীয় কিছু উদ্ভিদের পাতায় লিগনিন জমা দেখা যায়। ফুলের পাপড়ি ও ফল ত্বকে অ্যাসেনসায়ানিন নামক রঞ্জক থাকে। সরিষা গোত্রীয় উদ্ভিদের পত্র ত্বকে মাইরোসিন এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ। গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতার ত্বকে ফুলিফর্ম কোষ থাকে। মূলের বাহিরের ত্বককে এপিব্লেমা বলে। ত্বকের কাজ, এই ত্বকের কাজটা গুরুত্বপূর্ণ কম, তবে হইলেইতেইব। এপিডার্মিস বা ত্বক উদ্ভিদকে, বিশেষ করে উদ্ভিদের অভ্যন্তরীণ টিস্যুকে বাহিরের আঘাত থেকে অন্যান্য প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে। রোগমুক্ত ত্বক, বিশেষ করে বিষাক্ত গ্রন্থিওয়ালা রোগমুক্ত ত্বক ইত্যাদি বিভিন্ন প্রাণীর আক্রমণ হতে উদ্ভিদকে রক্ষা করে। অনেক সময় ত্বক উদ্ভিদ কর্তৃক পানির অপচয় বন্ধ করে থাকে। মোমের আস্তরণ পরা ত্বক ছত্রাকের আক্রমণ হতে অভ্যন্তরীণ টিস্যুকে রক্ষা করতে পারে। ত্বকের ছিদ্র উদ্ভিদ অভ্যন্তরীণ ও বাইরের পরিবেশের সাথে বিভিন্ন ঘেঁষে ক্লোরোপ্লাস্ট যুক্ত ত্বক খাদ্য তৈরি করে। মূলরম পানি ও খনিজ লবণ শোষণ করে। বুলিফর্ম কোষ পানি সঞ্চয় করে, পাতার প্রসারণ ও বিকাশে সহায়তা করে।
ত্বক কোষে প্রয়োজনে বিভাজিত হতে পারে এবং ক্ষত সরিয়ে তোলে। পানি ও নানা রকম বর্জ্য পদার্থ সঞ্চয় করে। ত্বকের কিউটিকল, সিলিকা ও মোম ইত্যাদি প্রশোধন হার কমায়। গুরুত্বপূর্ণ কিন্তু হইল যে ত্বকের কিউটিন, সিলিকা, মোম ইত্যাদি প্রশোধন হার কমায়, এটা গুরুত্বপূর্ণ। রোম বা ট্রাইকোম, মূল রোম ত্বকের এককোষী উপাঙ্গ এবং সব ক্ষেত্রে কিউটিকল বিবর্জিত। কাণ্ডরোম সাধারণত বহুকোষী, সর্বদা কিউটিকল যুক্ত হয়ে থাকে। মূল রোম ত্বকের এককোষী উপাঙ্গ এবং সব ক্ষেত্রে কিউটিকল বিবর্জিত। কাণ্ডরোম সাধারণত বহুকোষী এবং সর্বদা কিউটিকল যুক্ত হয়ে থাকে। শুল্ক, এরা প্রশোধনের হার কমায়। কুলেটার্স বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকোমকে কুলেটার্স বলে। বুঝলাম না আপনারা যদি বুঝতে ঝামেলা হয়, এই যে দেখেন এপিডার্মালের উপবৃত্তি, এই আলোচনাটা কিন্তু মোবাইলের এপিডার্মাল টিস্যুতন্ত্র, এটা 3 ভাগে কিন্তু বিভক্ত। এখানে উল্লেখ আছে এপিডার্মিস, এপিডার্মাল উপবৃদ্ধি, এপিডার্মাল রন্ধ্র। তো এপিডার্মাল ত্বক, এটা উদ্ভিদের বাহিরের স্তরকে এপিডার্মাল ত্বক বলে, যে সাধারণত এক সারি প্যারেনকিমা কোষ দ্বারা গঠিত। করবি গাছের পাতায় 3 সারি কোষ ত্বক দেখা দেয়। রক্ষী কোষ ব্যতীত অন্যান্য কোনো কোষে ক্লোরোপ্লাস্ট থাকে না। কিউটিকল মূলের ত্বকে অনুপস্থিত, কিন্তু কাণ্ড ও পাতায় উপস্থিত থাকে। সাইকাস ও পিনাস বা গাছ জাতীয় কিছু উদ্ভিদের পাতায় লেকটিন জমা হতে দেখা যায়। ফুলের পাপড়ি ও ফল ত্বকে অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে। সরিষা গোত্রের উদ্ভিদের পত্রত্বকে মাইরোসিন এনজাইম নিঃসরণকারী মাইরোসিন কোষ থাকে। গম, ভুট্টা, আখ ইত্যাদি গাছের পাতায় ত্বকে ফুলিফর্ম কোষ থাকে। মূলের বাহিরের ত্বকে এপিব্লেমা থাকে। আর এই যে ত্বকের কাজ করছি এপিডার্মাল উপবৃত্তি। এরপর হলো রোম বা ট্রাইকোম, এটা হলো যে উপবৃত্তির বর্ণনার কিছু পার্ট। মূলরোম বা ত্বককে এককোষী উপাঙ্গ বা সর্বাপেক্ষা কিউটিকল বিবর্জিত। কাণ্ডরোম সাধারণত বহুকোষী এবং সর্বদা কিউটিকল যুক্ত হয়ে থাকে। শুল্ক, পাতা এরা প্রশোধনের হার কমায়। শুল্ক আর গ্রন্থিরোম বা কুলেটার্স, এরা কীটপতঙ্গে প্রতিহত করে, আত্মরক্ষায় সাহায্য করে। পানিথলি, বিশেষ ধরনের এক প্রকার পানি ধারক ও প্রশস্ত ট্রাইকোমকে থলি বলে। বরফ উদ্ভিদ নামে পরিচিত মেসামব্রায়ানথিমম ক্রাইস্টালিন এর ত্বক স্থিপ্ত থলির আকার ধারণ করে। শীতকালে এ পানি বরফে পরিণত হয়। দংশক্রোম, বিচ্ছুটি, আলকুশি, অগ্নিচ্যুতরা ইত্যাদি। এপিডার্মাল রন্ধ্রগুলো 2 প্রকার, প্রত্যরন্ধ্র ও পানিরন্ধ্র। প্রত্যরন্ধ্র স্ট্রোমাটা বলে, 2টি রক্ষী কোষ দিয়ে বেষ্টিত ও নিয়ন্ত্রিত বিশেষ ছিদ্রকে স্ট্রোমাটা একবচনের স্ট্রোমা বা প্রত্যরন্ধ্র বলে। রক্ষী কোষের চারদিকে অবস্থিত সাধারণত
ত্বকীয় কোষ হতে একটু ভিন্ন আকার আকৃতি ত্বকীয় কোষকে সহকারী কোষ বলে। স্টোমাটার নিচে একটি বড় বায়ুকুটুরি থাকে। এই বায়ুকুটুরি সব স্টোমেটাল বায়ুকুটুরি বা শ্বাসকুটুরি সাধারণত দিনের বেলায় পত্ররন্ধ্র খোলা থাকে, রাতে বন্ধ থাকে। তবে পাথরকুচি গোত্রের উদ্ভিদের রাত্রে পত্ররন্ধ্র খোলা থাকে এবং দিনে বন্ধ থাকে। উল্লেখযোগ্য কয়েক প্রকার পত্ররন্ধ্র নিম্নরূপ: ডায়াসাইটিক। ডায়াসাইটিক হলো দুটি স্টোমা দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে এবং কোষ দুটি রক্ষী কোষের সাথে সমকোণে থাকে। এটা হলো ডায়াসিটিক। আর স্টোমা দুটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, কোষ দুটি রক্ষী কোষের সমান্তরালে থাকে। একটা হলো রক্ষী কোষের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এটি হলো সমান্তরাল। আর অ্যানাইসোসাইটিক হলো তিনটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে, তার মধ্যে একটি কোষ ছোট। আর টেট্রাসাইটিক এটা হলো স্টোমা চারটি সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। সাইটটা থাকলে হলো টেট্রাসাইটিক। অ্যাক্টিনোসাইটিক হলো অনেকগুলো রেডিয়ালি লম্বা কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে। আর অ্যানোমাইসাইটিক স্টোমাকে পরিবেষ্টনকারী কোষগুলো সাধারণত ত্বকীয় কোষ থেকে পৃথকযোগ্য নয়, মানে হইলো আলগা করে দেখানোর উপযুক্ততা নাই, এর লেখা ছবিও দিছে না। পানিপত্ররন্ধ্র বা হাইদা, ঠোঁট, গাছ, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারে প্রচণ্ড গরমের দিনে পানির ফোঁটা সারি সারি দেখে অঙ্গের অবস্থান জানা যায়। আবহাওয়া অতিরিক্ত আর্দ্র হলে সাধারণত এমনটি ঘটে। গহ্বরের নিচে অনেকগুলো অসংলগ্ন কোষ থাকে, এদেরকে বলা হয় এপিথেম বা এপিথেলিয়াম। পানিপত্ররন্ধ্র আর স্বাভাবিক পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য: অবস্থান: পাতার ঊর্ধ্ব ও নিম্নতকে, এরা হলো পাতার কিনায়। পানি নির্গমন পদ্ধতি: দিনের আলোতে বেশি হয়, রাতে বেশি হয়। বাষ্প আকারে নির্গত হয়, তরল আকারে নির্গত হয়। পানির সাথে খনিজ লবণের মুক্তি ঘটে না, পানির সাথে খনিজ লবণের মুক্তি ঘটে। এপিথেলিয়াম নেই, এটা আছে। এটা রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত, রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত নয়। গ্রাউন্ড টিস্যু তন্ত্র: ত্বকীয় টিস্যু বা পরিবহন তন্ত্র ছাড়া উদ্ভিদের অন্যান্য অংশ গঠনকারী টিস্যু তন্ত্রকে গ্রাউন্ড টিস্যু তন্ত্র বা আদি টিস্যু তন্ত্র নামে ডাকা হয়। অনেক সময় প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা, স্প্লেনেনকাইমা এই তিন প্রকার টিস্যু মিলিতভাবে এই টিস্যু তন্ত্র গঠন করে। পেরিপ্লেম বাজক টিস্যু হতে এই টিস্যু তন্ত্রের উৎপত্তি। সব উদ্ভিদের মূলে বা দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে টিস্যুতন্ত্র প্রধানত স্পষ্ট দুই ভাগে ভাগ করা যায়, যেমন বহিঃস্টিলীয় অঞ্চল বা স্টিলির বাহিরের অঞ্চল, অন্তঃস্টিলীয় অঞ্চল বা স্টিলির ভেতরের অংশ। পেরিসাইকেল স্তর থেকে আরম্ভ করে ভাস্কুলার ম্যান্ডেল কেন্দ্র পর্যন্ত এই অংশকে স্টিলি বলে। এইটা না গ্রাউন্ড টিস্যুর যে ভাগ দেওয়ানো হয়েছে, বহিঃস্থলীর মধ্যে আছে মূল, কাণ্ড, পাতা। মূল ও কাণ্ড এবং পাতার নির্ধারিত কিছু অংশ যেমন কর্টেক্স অন্তঃথক মূলের, অধোথক কর্টেক্স অন্তঃথক হইল যে কাণ্ডের। পাতার মেসোফিল টিস্যু, পাতার মেসোফিল টিস্যুর মধ্যে একবীজপত্রী স্পঞ্জি প্যারেনকাইমা, দ্বিবীজপত্রী মধ্যে স্পঞ্জি প্যারেনকাইমা, পেলিসেড প্যারেনকাইমা। আর অন্তঃকোষীয় টিস্যুর মধ্যে মূল ও কাণ্ডের মূলের পরিচক্র মজ্জা ও সংযোগ টিস্যু, কাণ্ডের পরিচক্র মজ্জা ও মজ্জারষ্টির মধ্যে এটা দেখা যায়।
আচ্ছা আমি না অনেকটুক পড়ছি, ভুলে এটা অফ করে রাখছিলাম তো তাই শোনা গেছে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে সমস্যা নাই, আমি যে অংশটা এই অংশটা আবার ইনশাল্লাহ কমপ্লিট করবো। গ্রাউন্ড টিস্যু তন্ত্র থেকে শেষটা আমাদের ইনশাল্লাহ পরবর্তী লেসনে ইনশাল্লাহ কমপ্লিট করব। আজকের লেসন এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।